দেশে ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার। শেখ হাসিনা আন্তঃব্যাংক টুর্নামেন্টে প্রধানমন্ত্রী বললেন, খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে প্রতিযোগিতার চর্চা। বৃষ্টির একদিন পরও পানির নিচে বুয়েট সহ রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও এমন দুর্দশা কেন? ক্ষোভ নগরবাসীর। সংস্থাগুলোর সমন্বয়হীনতাই কারণ। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে আলু পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্যের। যে কোনো দেশ থেকে আনতে পারবেন ব্যবসায়ী। কম দামে গরুর মাংস পেতে বিকল্প নেই ব্রাহ্মার। নিজেদের দাবিতে অনড় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বাংলা ব্লকেজ থেকে সরে এসে কাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে আগামী 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান। আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। সরকার যদি চায়, তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে 5টি কোটা রেখে এই 5টি কোটার অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে, তারা ডিক্রিজ করতে পারবে, অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের। অর্থাৎ হাইকোর্ট এই বলটি সরকারকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে। সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোটা আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন, এমন প্রশ্ন করে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের সুযোগ নেই। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মেধার মূল্যায়ন করতে হবে, পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও অবমূল্যায়ন করা যাবে না। আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় তাদের দাবি পরিবর্তন করা হচ্ছে। হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা অসাংবিধানিক হবে। কিন্তু তারা সে অসাংবিধানিক দাবি করা শুরু করলো। সরকার যখন আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসার পথে এগোচ্ছে, তখন আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করে বলা শুরু করলো, বিচার বিভাগ নয়, নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চাই। অথচ সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত না করে সরকার এই বিষয়ে কোনো কিছুই করতে পারবে না, এটা আমরা সবাই জানি। এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভাকে আইন করতে হবে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইবা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয়, সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনারা যেটি চাচ্ছেন তার সাথে সরকারের অবস্থান সংগতিপূর্ণ, কিন্তু আমার ধারণা কিছু মানুষ হয়তো এখানে সাধারণ ছাত্রছাত্রীদের এই আবেগটাকে ব্যবহার করে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা নিচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি ও বক্তব্য সংবিধান পরিপন্থী এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোটার প্রয়োজনীয়তা আছে। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের দাবি করেন,
একটি কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলন থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। সকালে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আলোচনা করতে যান ১৩ সদস্যের শিক্ষক প্রতিনিধিরা। দীর্ঘ ১ ঘন্টার বেশি আলোচনার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে জানান, পেনশন স্কিম ২০২৪ নয় ২০২৫-এর জুলাই থেকে কার্যকর হবে। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে জানিয়ে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশের কোটা কম। বর্তমান বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল আন্দোলনকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এছাড়া ১৫ জেলায় ২০ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। তাদের সরকার ও দলের পক্ষ থেকে খাদ্য ও নগদ সহায়তা করা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ২০১৮ সালে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি জামায়াত, এমনটাই দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। কোটা ইস্যু নিয়ে ছাত্রদের মতামত নিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান, কোটা আন্দোলনকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। কোটা ইস্যু একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, সে কারণে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ। আজকে শাহবাগে যারা জমায়েত হচ্ছে তারা কি একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী? তারাও তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তো যৌক্তিক সুরাহা যারা চায়, শান্তিপূর্ণ সুরাহা যারা চায়, তারাও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে। আমরা মনে করি তারা আজকে কোটা ইস্যুর সমস্যার সমাধান করা আসলে তাদের মৌলিক উদ্দেশ্য নেই। যে কারণে কিন্তু আন্দোলনকারীরা চাকরির টেবিলে ফিরে যেতে হবে, পড়াশোনা করতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, এটি কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা এবং এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন করতে চায় সেটিকে সামনের দিকে অগ্রসর করাই হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য। কোটা সংস্কার আন্দোলনে বিএনপিকে জড়িয়ে সরকার ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের মূল দাবিকে ভিন্ন খাতে নিতেই সরকার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিগত আন্দোলনে দল ব্যর্থ হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা বরাবরই আন্দোলন নস্যাৎ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশব্যাপী ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার, যেন নতুন প্রজন্ম নিজেদের যুগোপযোগী করে গড়ে তুলতে পারে। বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অপ্রতিরোধ্য গতিধারা বজায় রেখেই এগিয়ে যেতে হবে সামনে।
নির্ধারিত সময় ধরে চলল টান টান উত্তেজনা, পায়ে পায়ে নৈপুণ্যতা ছড়িয়ে অবশেষে ইসলামী ব্যাংক পিএলসির কাছে 2 গোল হজম করতেই হলো স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিকে। গেল 27 এপ্রিল শুরু হওয়া শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর আয়োজনে দ্বিতীয়বার এই টুর্নামেন্টে অংশ নেয় 31টি ব্যাংক দল। সবশেষ ফাইনাল ম্যাচে 2-0 গোলে পর্দা নামে এই টুর্নামেন্টের। পরে 31টি ব্যাংকের খেলোয়াড় মার্চ পাস্ট করে সালাম জানায় প্রধানমন্ত্রীকে। এরপর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, এমন আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরির পথ সুগম হয়, চর্চা হয়, প্রতিযোগিতায় টিকে থাকার। আমি এটাই চাই যে যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলার দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। এমন চর্চার পরিবেশ ধরে রাখতে পারলে বৈশ্বিক ক্রীড়ার মাঠেও ভালো দিন আসবে দেশের, আশা সরকার প্রধানের। ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট, এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা, এবং সেখানে খেলা চলছে। সারা বিশ্ব জুড়েই কিন্তু এখন ফুটবলের খেলা। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হয়ে তিনি নিজেও ফুটবল প্রেমী উল্লেখ করে উপস্থিত খেলোয়াড়, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে খানিকটা রসিকতাও করেন সরকার প্রধান। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল, তারাও ফুটবল খেলতো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির একদিন পেরোলেও পানির নিচে বকশীবাজার, বুয়েট ক্যাম্পাস সহ রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করার পরও বর্ষায় এমন অবস্থায় ক্ষুব্ধ নগরবাসী। এমন পরিণতির জন্য নগর কর্তৃপক্ষ নাগরিকদের অসচেতনতাকে দোষলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। রাশেদ বাপ্পির রিপোর্ট। কোনো পাহাড়ি ঢল নয় উজান থেকে নেমে আসা প্রতিবেশী দেশের উপচে পড়া নদীর পানির চাপ। তবুও 24 ঘন্টারও বেশি সময় ধরে জলমগ্ন অবরুদ্ধ এক অবস্থা। রাজধানী ঢাকা ভালোবেসে ডাকা হয় তিলোত্তমা নগরী, যে নগরীর আছে 400 বছরের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য। সেই নগরী কিনা ভেসে গেল মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে। এ কেমন বৃষ্টি? এমন বৃষ্টি কি বিশ্বে বিরল? এ কেমন ড্রেনেজ ব্যবস্থা? শুক্রবারের 3 থেকে 4 ঘন্টার বৃষ্টির বোঝা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা এই এলাকাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের হল, কর্মকর্তা কর্মচারী, শিক্ষকদের বাসাবাড়ি কোথাও বাদ যায়নি জমে থাকা পানি থেকে। প্রতিটি বিল্ডিং এর নিচতলা জলমগ্ন। কেউ হাত দিয়ে পানি নিষ্কাশনে ব্যস্ত, আবার কেউ লাগিয়েছেন পাম্প। বাসিন্দাদের দাবি, বছরের পর বছর বর্ষা মৌসুমে এমন করুণ পরিণতির শিকার হতে হয় তাদের। কখন থেকে চলছে আপনাদের এই কাজ? গতকাল সকাল 9টা থেকে। এখনো পানি কমেনি? এখনো পানি কমেনি। সকাল 10টা থেকে আমরা শুরু করছি মানে পানি হেসা, আর সারা রাত আমরা রাত 3টার সময় একটু চোখ বুঝছি, কিন্তু সকালে উঠে দেখি আবার হাঁটু সমান পানি। আমার ফ্রিজ, আসবাবপত্র যা আছে সব ডুবে গেছে। আমরা বাথরুম করতে পারি না, খাওয়া দাওয়া, রান্না বান্না করতে পারি না, চুলার পানি নিচে চলে গেছে। বৃষ্টির পানি ঘরে ঢুকে কেড়ে নিয়েছে বাসিন্দাদের থাকা, খাওয়া, এমনকি টয়লেটে যাওয়ার সুবিধাটুকুও। শুধু বুয়েট ক্যাম্পাসে নয়, বকশীবাজার, পলাশী সহ এখনো পানিবন্দী দক্ষিণ সিটির অনেক এলাকা। বৃষ্টি হয়েছে কালকে, এখন পর্যন্ত পানি আছে, তাহলে আমি কোন দেশে আছি? পানি এরকম 24 ঘন্টা 26 ঘন্টা আটকায় থাকবে, এটা তো মানুষের জীবন হতে পারে না। জাতীয় লাইন করে কাম হইব না, ওই নদী ভরা পানি যাইব গন্ধা। আমার তো মনে হয় যে এটা মেয়র মহোদয় এ বিষয়ে কোনো কর্ণপাত করেন না। এমন পরিণতির জন্য নগর কর্তৃপক্ষ নাগরিকদের অসচেতনতাকে দুষলেও বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করলেও বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব। ন্যাচারাল সলিউশনটা মোর সাস্টেনেবল দ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশনস। ড্রেনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে এবং খালগুলিকে পুনরুদ্ধার করতে হবে, যাতে আমার যেই পানিগুলি পড়ছে সেগুলি যাতে শেষ মাথায় দিয়ে ওখানে রিলিজড হতে পারে।
1061 কোটি 59 লাখ টাকা আদায় করে রাজস্ব আদায়ে মাইল ফলক সৃষ্টি করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের বর্তমান হাল এটি। মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে 24 ঘন্টারও বেশি সময় ধরে জলমগ্ন থাকা এই নাগরিকদের প্রশ্ন, রাজস্ব আদায় নাকি নাগরিক সেবা, কোনটিকে বেশি প্রাধান্য দেন নগর কর্তৃপক্ষ? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আলু পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। দুপুরে রাজধানীর টিসিবি ভবনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে যে কোনো দেশ থেকে এই পণ্য আমদানির অনুমোদন দেওয়ার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আলু উৎপাদনের উদ্বৃত্তের হিসাব কৃষি মন্ত্রণালয় দিলেও বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে। ভরা থেকে খরা, বছরব্যাপী চড়ে থাকছে পণ্যটির দাম। আলুর বাজার হাই বাজার, আরো দাম বাড়তেছে। দাম থেকে দামে বিক্রমপুরে আনছি, আইন ব্যস্ত পারতেছি না। দামটা খাইবো, সুন্দরটা খাইবো, কিন্তু দেখতে খারাপটা খাইবো না। খাদ্যদ্রব্য যে জিনিসটা, প্রত্যেকটা জিনিসটা আমরা কিনতে খুব হিমশিম খাচ্ছি। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। উৎসব পার্বণের চাহিদা বৃদ্ধি কিংবা বৃষ্টি, বন্যা যেন পান থেকে চুন খসলেই দাম বৃদ্ধির খেলায় মেতে ওঠেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। এখন 105, 110 এরকম হয়ে গেছে। পেঁয়াজের দামটা অস্থির হয়ে গেছে। সাধারণ মানুষ তো বাঁচতে পারে না ভাই, এত কিছু দাম হইলে। বাধ্য হয়ে দুই পণ্যের বাজার নিয়ন্ত্রণে আবারও আমদানির দ্বার উন্মুক্ত করার তথ্য জানালো বাণিজ্য মন্ত্রণালয়। কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল। শনিবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিজেদের পছন্দ মতো যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এটা আমরা ওপেন করে দিলাম, যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এই দুই পণ্যের তুলনামূলক চাহিদা বেশি থাকার পাশাপাশি শুল্ক করের হিসেব কষে আমদানিকারকরা কতটা আগ্রহী হবেন সেটাই এখন দেখার বিষয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় 37 দিনের সফরে অস্ট্রেলিয়া গেল বিসিবির এইচপি ইউনিট দল, যেখানে 3 ফরম্যাট অন্তত 10টি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। প্রথম ধাপে ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 24 জন গেছে অস্ট্রেলিয়া। সফরের শুরুতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 2 4 দিনের ম্যাচ ছাড়াও আছে 2 ওয়ানডে। 19 ও 26 জুলাই অনুষ্ঠিত হবে 4 দিনের ম্যাচ দুটি। 1 ও 6 আগস্ট নর্দার্ন টেরিটরি ও পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ানডে খেলবে এইচপি দল। এরপর শুরু 7 দলের টি20 সিরিজ, যেখানে অন্তত 6টি ম্যাচ পাবে বিসিবি এইচপি ইউনিট। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি উইকেট সিমারদের স্বর্গরাজ্য। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যা বড় সুযোগ। বিবেচনায় আছে তাসমান সাগর পাড়ে 2027 সালের বাংলাদেশের সফরও। দেশটির কন্ডিশনে খেলে স্কিলের উন্নতি আর জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করায় লক্ষ্য ক্রিকেটারদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং দেশে ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার। শেখ হাসিনা আন্তঃব্যাংক টুর্নামেন্টে প্রধানমন্ত্রী বললেন, খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে প্রতিযোগিতার চর্চা। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তাজমিন, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরব কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।